আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত টিউটোরিয়ালসে ক্লাসে আমরা কথা বলেছিলাম যে অ্যাবজর্পশনটা পর্যন্ত কথা বলেছিলাম। তো আমি অ্যাবজর্পশনে আপনাদের যে ফ্যাক্টরগুলো, হ্যাঁ, অ্যাবজর্পশন কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেটা বলেছিলাম যে মলিকুলার ওয়েট, হ্যাঁ মলিকিউলার ওয়েট, একটা হচ্ছে ড্রাগ রিলেটেড ফ্যাক্টর, আর একটা ছিল আপনার পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। ড্রাগ রিলেটেড ফ্যাক্টরে বলেছিলাম যে মলিকিউলার ওয়েট, তারপরে হচ্ছে কি পিকে, তারপরে হচ্ছে ফর্মুলেশন, যেমন সেটা সাসপেনশন নাকি ক্যাপসিউল নাকি ট্যাবলেট, এরকম ইত্যাদিগুলো বলেছিলাম। এখন এবং এরপরে বলছিলাম পেশেন্ট রিলেটেড কিছু ফ্যাক্টর বলেছিলাম। সেখানে বলছিলাম যে পিএইচ, তারপর হচ্ছে অ্যাবজর্পশন সারফেস এরিয়া, হ্যাঁ, এরকম ইত্যাদি বলেছিলাম। আচ্ছা, তা আমি আপনাদেরকে নোটটাও পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো এর মধ্যে দেখেন অ্যাবজর্পশনের মধ্যে আমি একটা পয়েন্ট আরো অ্যাড করতে চাই। ড্রাগ রিলেটেড যে ফ্যাক্টরগুলো বলেছিলাম সেখানে আপনারা আরেকটা ফ্যাক্টর অ্যাড করবেন, সেটা হলো যে হ্যাঁ, ফরমেশন অফ ইনসলিউবল কমপ্লেক্স। ঠিক আছে, মানে হচ্ছে দেখেন, আমি যখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মাইক্রোফোনটা অন করে আমাকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ, আর আমি কিছু আস্ক করলে আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইন্টারেকশনটা ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, যাই হোক, দেখেন, মনে করেন এটা ছিল আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, এখন এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা আমরা বলেছিলাম এগুলো হচ্ছে যে সিম্পল কলামনার এপিথেলিয়াল লাইনিং সেলগুলো। যাই হোক এখানে, আচ্ছা, এখন দেখেন কিছু কিছু ড্রাগস হচ্ছে ওরা যখন এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আসে, হ্যাঁ, তখন এখানে অন্যান্য বিভিন্ন সাবস্টেন্সের সাথে ওরা বাইন্ড করে একটা ইনসলিউবল কমপ্লেক্স তৈরি করে ফেলতে পারে। যেমন কি, যেমন দেখেন আপনারা ফ্রুটস, হ্যাঁ, মনে করেন কেউ একটু আগে মিল্ক খেলো, হ্যাঁ, তাহলে মিল্কের একটা ইম্পর্টেন্ট মিনারেলস হলো যে ক্যালসিয়াম। আচ্ছা, এখন সে মিল্ক খাওয়ার পরপরই সে টেট্রাসাইক্লিন ড্রাগটা নিল, হ্যাঁ, ওরাল রুটে। আচ্ছা, এখন টেট্রাসাইক্লিন ড্রাগটা যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আসবে, এসে সে দেখলো যে কি ক্যালসিয়াম আছে এখানে, ক্যালসিয়াম আয়ন আমার জিআইটির মধ্যে ঘুরতেছে। তো তখন এই টেট্রাসাইক্লিন ড্রাগটা কি করবে, এই ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে, এটা ওর কেমিক্যাল নেচার। তো যখন বাইন্ড করে ফেলবে তখন ওরা একটা ইনসলিউবল কমপ্লেক্স তৈরি করে ফেলবে, মানে হচ্ছে তার এই লাইনিং এপিথেলিয়াম ক্রস করে ব্লাডে যাওয়ার যে অ্যাবিলিটি ছিল, সে ওই অ্যাবিলিটিটা হারাই ফেলবে, সে তখন আর ব্লাডে যেতে পারতেছে না। তাহলে এই যে এটা কি তার অ্যাবজর্পশনকে বাড়াবে নাকি বাধা দিবে, অ্যাবজর্পশন কমাবে, কোনটা বলেন তো? কমাবে। ইয়েস, কমাই ফেলবে। ইয়েস, তাহলে এই এই ধরনের ইনসলিউবল কমপ্লেক্স যদি হয় তাহলে ওই ড্রাগগুলোর অ্যাবজর্পশনটা কমে যাবে, এটা বলতে চাচ্ছিলাম। আরেকটা কমন উদাহরণ যেটা স্যাররা ধরে সেটা হলো কি অ্যান্টাসিড এবং হচ্ছে আয়রন প্রিপারেশন। মানে কেউ যদি সিমুলটেনিয়াসলি অ্যান্টাসিড এবং আয়রন প্রিপারেশন ড্রাগ নেয়, তাহলে হবে কি এই আয়রন, এখানে সে আয়রন প্রিপারেশন নিল Fe2+ ফর্মে, প্লাস হলো সে একই সাথে অ্যান্টাসিড নিল, মানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তখন ওরা, এটা হচ্ছে ওদের কেমিক্যাল নেচার, ওরা তখন যখন একে অপরের সাথে আসবে তখন ওরা একসাথে রিয়াকশন করে একটা ইনসলিউবল কমপ্লেক্স তৈরি করে ফেলবে। তখন দেখেন আমার অ্যান্টাসিডটা তো আমার ব্লাডে যাওয়া দরকার নাই, কারণ এটা আপনারা জানেন অ্যান্টাসিড যে ওয়েতে কাজ করে এটাকে আমরা বলি কেমিক্যাল অ্যান্টাগনিজম। এটা ফার্মাকোডাইনামিক্স আপনারা পড়বেন, এটা জাস্ট জিআইটি ট্র্যাক্টের মধ্যে থাকবে, থেকে সে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে। বাট আমার এই আয়রনটাকে কোথায় যাওয়া দরকার, ব্লাডে যাওয়া দরকার, সে ব্লাডে গিয়ে আমার এরিথ্রোপোয়েসিসে হেল্প করবে। তো এই আয়রনটা তার ঢুকতে পারতেছে না, কারণ তাকে আটকায় ধরে রাখছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা। তাহলে এটাও একটা ইনসলিউবল কমপ্লেক্স, ফলে আয়রন ড্রাগসের অ্যাবজর্পশনটা হ্যাম্পার হচ্ছে, তাহলে এটা অ্যাবজর্পশনটা কমাবে। আচ্ছা, এখন আসে পেশেন্ট রিলেটেড যে ফ্যাক্টরটা বলেছিলাম, এই পেশেন্ট রিলেটেড ফ্যাক্টরের মধ্যে আমি আরেকটা পয়েন্ট যোগ করি, সেটা হলো যে এখানের মধ্যে ব্লাড সাপ্লাই অফ অ্যাবজর্পশন এরিয়া, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। যেমন মনে করেন যে আমাদের ইন্টেস্টাইন যেটা প্রথমে আসে এখানে স্টোমাক থেকে শুরু করে, তারপর এখানে আসে কি স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম জেজুনাম, মানে আইলিয়াম। আচ্ছা, এখন ইউজুয়ালি যেটা হয় যে স্টোমাকের যে ব্লাড সাপ্লাই, হ্যাঁ, মানে কি লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, তারপরে এখান থেকে আরেকটা কি যায় যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, তারপরে এখানে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, আপনারা অ্যানাটমিটা পড়েছেন। যাই হোক, কিন্তু এই যে ইন্টেস্টাইনে এখানে কি থাকে, ভাসা রেক্টা থাকে,
মানে এখানে একটু ব্লাড সাপ্লাইটা বেশি থাকে। আপনারা নিটার্স অ্যানাটমিটা খুলে দেখবেন কিভাবে ব্লাড ভেসেলস গুলো প্যাঁচায় ধরে রাখছে এই স্মল ইন্টেস্টাইনের সারাউন্ডিংসে, ওয়ালটাকে। ফলে ব্লাড সাপ্লাই যত বেশি হবে ওইখানে অ্যাবজর্পশনটা তত বেশি হবে। কিভাবে, আমি একটু মলিকিউলার ওয়েতে আপনাদের ব্যাখ্যা করি। দেখেন, মনে করেন যে এই ছিল, আপনারা যদি কোনো পয়েন্ট না বুঝতে পারেন আমাকে সাথে সাথে একটু নক করবেন, ঠিক আছে? এখন দেখেন, মনে করেন এটা ছিল জিআইটি লুমেনটা, হ্যাঁ। এখন এখানে হচ্ছে যে এই ব্লাড ভেসেলসটা, আচ্ছা এখানে হলো ব্লাড ভেসেলস। এখন দেখেন এই যে এখানে ড্রাগস, এই ড্রাগস গুলো আসলো এখানে। এখন যেটা হবে, এই ড্রাগসটা যখন এখানে আসবে, আসার পরে সে অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? ব্লাডে যাবে। আচ্ছা, এখন ব্লাড কি করবে? এই ড্রাগটাকে, এই ড্রাগটাকে উপরে উঠে নিয়ে সে কোথায় চলে যাবে বলো তো? ব্লাড ড্রাগটাকে নিয়ে কোন দিকে যাবে? তার ওয়ে কোন দিকে? হ্যালো, শোনা যাচ্ছে? লিভার। হ্যাঁ, লিভারে যাবে। লিভার থেকে তারপর আলটিমেটলি ওরা সবাই ডিরেকশনটা হচ্ছে কোন দিকে যাবে? হার্টের দিকে চলে যাবে। হার্টের দিকে যাচ্ছে, রাইট এট্রিয়াম। হ্যাঁ, তাহলে এই ড্রাগটাকে ব্লাড যখন ক্যারি করে হার্টের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এইখানে যে ড্রাগস গুলো ছিল ওগুলো চলে গেছে না? ফলে এখানে কনসেন্ট্রেশনটা আবার কি হয়ে গেছে? ফল করছে। ফলে আবার অ্যালং দ্য কনসেন্ট্রেশন ড্রাগটা আবার অ্যাবজর্ব হবে। বুঝা যাচ্ছে? তাহলে ও গাট ওয়াল থেকে ড্রাগসটাকে নিয়ে তাকে দূরে নিয়ে হার্টের দিকে নিয়ে যাচ্ছে এবং এখানে কনসেন্ট্রেশনটা কমাই রাখতেছে। ফলে কন্টিনিউয়াস ড্রাগটা কি হচ্ছে? অ্যাবজর্ব হচ্ছে। এখন যদি এখানে ব্লাড ফ্লো কম থাকে বা ব্লাড সাপ্লাই কম থাকে, মনে করেন এখানে আমার ব্লাড ভেসেলস দুইটার জায়গায় একটা আছে বা সেটা একটু ন্যারো, মনে করেন ব্লাড ফ্লো কম, তাহলে সে ড্রাগকে অ্যাবজর্ব করে তত দ্রুত দূরের দিকে নিয়ে যেতে পারতেছে না, কারণ ব্লাড সাপ্লাই এখানে কম। ফলে যেহেতু সে দূরে নিতে পারতেছে না, তাহলে এখানে কনসেন্ট্রেশনটাও কমতেছে না। ফলে এই যে অ্যালং দ্য কনসেন্ট্রেশন সেটা ভালোভাবে মেনটেন হচ্ছে না। ফলে ড্রাগ জিআইটি ওয়াল থেকে ব্লাডে ভালোভাবে আসতে পারতেছে না। তাহলে ব্লাড সাপ্লাই যত বেশি হবে, ড্রাগটাকে সে নিয়ে হার্টের দিকে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন কমায় রাখবে ব্লাডে। ফলে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশি বেশি ড্রাগস ব্লাডে অ্যাবজর্ব হতে পারবে। তাহলে ব্লাড ফ্লো যত বেশি থাকে, অ্যাবজর্পশন তত বেশি থাকে নাকি কম থাকে? বেশি থাকবে। এক্স্যাক্টলি, ওকে, এটাই বুঝতে চাচ্ছিলাম, এই দুটো পয়েন্ট। আচ্ছা, এখন আমরা আসি সেকেন্ড পয়েন্টে। তাহলে বলছিলাম কি যে আমাদের ফার্মাকোকাইনেটিক্সে মোট কয়টা হেডিং বলেছিলাম? কয়টা হেডিং? মোট কয়টা পয়েন্টের ভিত্তিতে আমরা ফার্মাকোকাইনেটিক্সটা আলোচনা করি? 4টা। কি কি? অ্যাবজর্পশন, তারপরে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এন্ড তারপর হচ্ছে কি? মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। আচ্ছা, এই হচ্ছে 4টা হেডিং। এখন হচ্ছে দেখেন, এই যে অ্যাবজর্পশনের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে কি? বায়ো অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, এখন এই বায়ো অ্যাভেইলেবিলিটিটা বলার আগে আমি আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিতে চাই। এটা আমাদের এই বেসিক কনসেপ্টে একটু ঝাপসা আছে এখানে, হ্যাঁ। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, ইনশাআল্লাহ আপনি ফার্মাকোকাইনেটিক্সের যে কোনো বিষয় আপনি নিজ থেকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এবং এক্সপ্লেইন করতে পারবেন সেটা। আমি আপনাদের একটু দেখাচ্ছি সেটা। দেখেন, তবে আমি বলেছিলাম একটা ড্রাগস যখন আমরা পাবো, আমরা ড্রাগসটাকে কয়টা কোয়েশ্চেন করি মনে আছে কারো? কি বলেছিলাম গত ক্লাসে? একটা ড্রাগসের কি কি বিষয় আমরা জানতে চাই? যে তোমার মলিকিউলার ওয়েট কত, মলিকিউলার সাইজ কেমন, তুমি কি লিপিড সলিউবল নাকি ওয়াটার সলিউবল, তোমার পিকে কত, তাই না? এই বিষয়গুলো আমরা কি করতে জানতে চাই, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তার ফিচার্স। আচ্ছা, এখন ধরেন আমরা সলিউবিলিটির ভিত্তিতে ড্রাগসকে লিপিড সলিউবল করতে পারি এবং হচ্ছে ওয়াটার সলিউবল করতে পারি। এখন কথা হলো, এই যে একটা লিপিড সলিউবল ড্রাগের উদাহরণ হলো ধরেন প্রোপ্রানলন, আর একটা ওয়াটার সলিউবল ড্রাগস হলো ডিগক্সিন। আচ্ছা, এখন একটু এখানে বুঝার বিষয় আছে, আমরা আয়োনাইজেশনের সাথে এই বিষয়টা একটু মিলিয়ে ফেলি। এখন দেখেন, এটা হলো একটা সেল মেমব্রেন, এই যে এখন এই যে ড্রাগটা এটা হলো প্রোপ্রানলল, ঠিক আছে? দেখেন, আর এই যে ড্রাগটা আমি যেটা আকাশী কালার দিলাম এটা হলো ডিগক্সিন। আচ্ছা, এখন দেখেন এই দুটো ড্রাগ কি এখানে আয়োনাইজড অবস্থায় আছে নাকি নন আয়োনাইজড? হ্যালো, নন আয়োনাইজড, এক্স্যাক্টলি, দোনোটাই দেখেন দুজনই নন আয়োনাইজড পোরশনে আছে। কিন্তু উপরেরটা মানে প্রোপ্রানলল হলো কোন ধরনের ড্রাগ? লিপিড সলিউবল। আর ডিগক্সিন হলো কোন ধরনের ড্রাগ? ওয়াটার সলিউবল। ইয়েস, তাহলে বলেন তো এখানে কোনটা
প্রোপ্রানোল এবং ডিগক্সিনের মধ্যে কোনটা সিম্পল ডিফিউশনে যাবে, কোনটা সিম্পল ডিফিউশনে যাবে না? প্রোপানল সিম্পল ডিফিউশনে যাবে। ভেরি গুড, এক্স্যাক্টলি। কারণ কি প্রোপানোলের লিপিড সলিউবিলিটি হচ্ছে লিপিড সলিউবল, হ্যাঁ, আর ডিগক্সিন হচ্ছে ওয়াটার সলিউবল ধর্মটা তার বেশি, ফলে সে সিম্পল ডিফিউশনে যেতে পারবে না। এখন দেখেন এই যে যাচ্ছে প্রোপ্রানোল, তাহলে যেটা সিম্পল ডিফিউশন ম্যানারে সেল মেমব্রেন ক্রস করে, মানে এটা হলো সেলের ভিতরে, ধরেন এখানে হলো নিউক্লিয়াসটা, ওকে, তাহলে এই কোনটার অ্যাবজর্পশনটা বেশি হবে, প্রোপ্রানোল না ডিগক্সিন? প্রোপানোলের অ্যাবজর্পশন বেশি হবে। আর ডিগক্সিন এখন আমার একটা কোশ্চেনের অ্যানসার দেন, এই ডিগক্সিনটা কি সেল মেমব্রেনটা সিম্পল ডিফিউশনে ক্রস করতে পারবে কি পারবে না বলেন? পারবে না, কারণ হচ্ছে সেল মেমব্রেন হচ্ছে লিপিড ফসফোলিপিড বাইলেয়ার, আর ডিগক্সিন হচ্ছে ওয়াটার। আচ্ছা, এখন আমি বলি পারবে না সরাসরি বলা যাবে না, পারবে, বাট এতটাই কম, মানে সে এতটাই কম পরিমাণে সেল মেমব্রেনটা সিম্পল ডিফিউশন ওয়েতে ক্রস করে যে আমরা বলতে পারি সে করে না। বুঝা গেছে? এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ সে তো নন আয়োনাইজড, তার লিপিড সলিউবিলিটি একেবারেই যে নাই তা না, তার লিপিড সলিউবিলিটিটা ওয়াটার সলিউবিলিটি ধর্মের তুলনায় খুব খুব বেশি কম, তাই আমরা তাকে ওয়াটার সলিউবল বলে থাকি। যেমন আপনারা ইন্টারে যেটা পড়েছেন যে সকল যৌগেরই সমযোজী বৈশিষ্ট্য থাকে এবং আয়নিক বৈশিষ্ট্য থাকে, কিন্তু যাদের আয়নিক বৈশিষ্ট্যটা 95% অ্যাভাব তাদেরকে আমরা আয়নিক যৌগ বলি, যাদের সমযোজী বৈশিষ্ট্যটা 95% অ্যাভাব তাদেরকে আমরা সমযোজী বলি। কিন্তু দুজনের মধ্যে একটা আয়নিক বৈশিষ্ট্য এবং সমযোজী বৈশিষ্ট্যের একটা কি থাকে, সমন্বয় থাকে। তাহলে এই ডিগক্সিনটাও খুবই সামান্য পরিমাণে, নগণ্য পরিমাণে সেল মেমব্রেন ক্রস করতে পারে সিম্পল ডিফিউশন ওয়েতে। দেখেন ওইখানে আমি কম দিছি, এখানে কোনো কনফিউশন আছে কিনা বলেন আমার এই কথার সাথে? জি না ভাইয়া, ওকে, এটা বুঝতে যাচ্ছিলাম। আচ্ছা, এখন দেখেন কিন্তু এই ওয়াটার সলিউবল ড্রাগটা তাহলে খুব ভালোভাবে ঢুকতে পারবে কিভাবে? ট্রান্সপোর্টার দিয়ে। দেখেন এখানে সেল মেমব্রেনে এই যে আল্লাহ তাআলা একটা ট্রান্সপোর্টার দিয়ে রাখলো, সেল মেমব্রেনে কিছু ট্রান্সপোর্টার থাকে এবং এই ট্রান্সপোর্টার দিয়েই সে বেশি বেশি যাচ্ছে। দেখুন এখন তার অ্যাবজর্পশনটা বেড়ে গেল। এখন একটা জিনিস মনে রাখবেন যে ট্রান্সপোর্টার, একটা সেল মেমব্রেনে ট্রান্সপোর্টারের সংখ্যা লিমিটেড, মনে করেন কয়েক হাজার ট্রান্সপোর্টার আছে, কিন্তু যে ড্রাগসটা যেমন ওয়াটার সলিউবল তার কোনো ট্রান্সপোর্টার লাগতেছে না, সে তার ইচ্ছা মতো সেল মেমব্রেন ক্রস করতে পারতেছে, ফলে তার অ্যাবজর্পশন হবে সবচেয়ে বেশি লিপিড সলিউবল। এবং ওয়াটার সলিউবল ড্রাগটা সেল মেমব্রেন ক্রস করতে যেহেতু ট্রান্সপোর্টার লাগে, তাহলে তার অ্যাবজর্পশনটা হবে লিপিড সলিউবলের চাইতে অনেক কম। ঠিক আছে? আচ্ছা, এখন ওয়াটার সলিউবল ড্রাগ আরেকটা ওয়েতে ক্রস করে, দুটা সেলের মাঝখানে দেখেন এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটার নাম কি? ইন্ট্রাসেলুলার ইন্টারসেলুলার স্পেস। তাহলে ইন্টারসেলুলার স্পেস দিয়ে কোন ড্রাগ ঢুকে, লিপিড সলিউবল না ওয়াটার সলিউবল? এই ইন্টারসেলুলার স্পেসটা কিন্তু ওয়াটার সলিউবল। ইয়েস, ওয়াটার সলিউবল, কারণ এই রাস্তাটা হচ্ছে পোলারাইজড, মানে চার্জড, ফলে এখান দিয়ে ওয়াটার সলিউবল ড্রাগটা ঢুকবে। দেখেন তাহলে এই ডি যে ড্রাগটা আমরা বলেছিলাম সেই ড্রাগটা কিছু পরিমাণে এখান দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ইন্টারসেলুলার ওয়েতে যাচ্ছে, এই যাওয়াটার ক্ষেত্রে কি এনার্জি লাগতেছে? বলেন তো। না ভাইয়া, লাগতেছে না। ভেরি গুড, লাগতেছে না। কোন ট্রান্সপোর্টার লাগতেছে? লাগতেছে না। তাহলে ইন্টারসেলুলার ওয়েতে যাওয়ার সময় কোন এনার্জি লাগতেছে? না ভাইয়া, লাগতেছে না। ইয়েস, এই যে কোন এনার্জি কিছুই লাগতেছে না, এই বিষয়টাকে আমরা বলি ফিল্ট্রেশন। তাহলে ওয়াটার সলিউবল ড্রাগ সেল মেমব্রেন ক্রস করে কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে, মেইনলি দুইটা ওয়ে। হ্যাঁ, কি কি? ট্রান্সপোর্টারের সাথে আর একটা হলো ইন্টারসেলুলার জাংশনের মাধ্যমে। ইয়েস, এক্স্যাক্টলি, মানে হচ্ছে ফিল্ট্রেশনেতে। আচ্ছা, তাহলে যেটা ট্রান্সপোর্টারের মাধ্যমে যাচ্ছে সেখানে কি এনার্জি লাগবে নাকি লাগবে না? লাগবে। যদি ট্রান্সপোর্ট হয় লাগবে, আর যদি ফ্যাসিলিটেড হয় লাগবে না, বাই দি ডেফিনিশন। বাস, ওকে, এতটুকুতে রাখি আমরা। আচ্ছা, এখন যাই হোক, এখন দেখেন যেটা আপনাদের যেটা কোয়েশ্চেন সেটা হলো, এখন এই যে ড্রাগ দুটো ছিল এতক্ষণ কি অবস্থায়? নন আয়োনাইজড, কিন্তু এখন তারা আয়োনাইজড হলো, কিছু পরিমাণে আয়োনাইজড হলো। লিপিড সলিউবলটা আয়োনাইজড হলো, ওয়াটার সলিউবলটা আয়োনাইজড হলো। এখন এই যে আয়োনাইজড পোরশনটার পক্ষে কোনোভাবেই সেল মেমব্রেন ক্রস করা সম্ভব না। তাহলে লিপিড সলিউবলের আয়োনাইজড পোরশনটাও হয় ট্রান্সপোর্টার দিয়ে ঢুকবে, না হয় ফিল্ট্রেশন ওয়েতে
ইন্টারসেলুলার ওয়েতে ঢুকবে, এবং ওয়াটার সলিউবলের আয়োনাইজ পোর্শনটাও হয় ট্রান্সপোর্টার দিয়ে ঢুকবে, না হয় ইন্টারসেলুলার ওয়েতে ফিল্ট্রেশন প্রসেসে ঢুকবে। বুঝা গেল বিষয়টা? এই যে ঢুকতেছে। আচ্ছা যাই হোক, এখন মনে করেন একটা ড্রাগস ব্লাড ভেসেলে, মানে এটা ছিল ইন্টেস্টিনাল লাইনিং, এটা ছিল ইন্টেস্টিনাল লাইনিং, সে ক্রস করে আলটিমেটলি চলে আসলো কোথায়? ব্লাড ভেসেলসে চলে আসলো। এখন ব্লাড ভেসেলসের এইটা সেলগুলো হলো এন্ডোথেলিয়াল লাইনিং, দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে দেখেন একটা গ্যাপ দেখা যাচ্ছে, এটা হলো ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস। এই ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস দিয়ে কোন ধরনের ড্রাগ যাবে? ওয়াটার সলিউবল নাকি লিপিড সলিউবল? ওয়াটার সলিউবল। এক্স্যাক্টলি ওয়াটার সলিউবল যাবে, ওয়াটার সলিউবল যাবে। তাহলে দেখেন ওয়াটার সলিউবল ড্রাগটা গেল, এদিক দিয়ে সে গেল, যাওয়ার পরে এখন এই যে জায়গাটা ব্লাড ভেসেলস এর বাইরে জায়গাটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এবং এখানে থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো, আসার পরে এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কি থাকে? সেল, টিস্যুর সেলগুলো থাকে। এই যে দেখেন একটা সেল। এখন ওয়াটার সলিউবল ড্রাগসটা এখানে আসলো, এই যে দেখেন কিছু হলো এটা নন আয়োনাইজড অবস্থায়, আর কিছু হলো আয়োনাইজড অবস্থায় ঢুকছে, ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস দিয়ে ঢুকলো। এখন ওরা চেষ্টা করবে কি আবার সেলের মধ্যে ঢুকার, কিন্তু ওরা সেলের মধ্যে ঢুকতে পারবে না। দেখেন ওরা সেলে যখনই ঢুকতে যাচ্ছে ওদেরকে ফিরাই দিচ্ছে, পারবে না। তাহলে একটা ওয়াটার সলিউবল ড্রাগের কোন কোন জায়গা পর্যন্ত যেতে পারে? একটা ওয়াটার সলিউবল ড্রাগ আমাকে বলেন তো। আমি আপনাদের একটু ক্লু দিচ্ছি, যে প্রথম হচ্ছে প্লাজমা, ব্লাড ভেসেলসে থাকে প্লাজমা, তারপরে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে গেলে থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের ভিতরে ঢুকতে পারলে সেলের ভিতরে যে ফ্লুইড থাকে সেটাকে বলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এখন বলেন ওয়াটার সলিউবল ড্রাগ কোন কোন জায়গা পর্যন্ত যেতে পারবে এই তিনটার মধ্যে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইয়েস। তাহলে ওয়াটার সলিউবল ড্রাগের মানে তার সীমানা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? প্লাজমা, দেখেন হ্যাঁ প্লাজমার মধ্যে থাকে, এবং কিছু হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যায়। তাহলে এই দুটো ফ্লুইডই হলো ওয়াটার সলিউবল ড্রাগস এর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের আসার আগে আমি দেখেন এই ওয়েতে আসছে, আপনারা আশা করি এখানে কোনো কনফিউশন নাই। কনফিউশন আছে কোনো এতটুকুর মধ্যে? ভাই আবার বলুন ভাইয়া। হ্যাঁ মানে আমি বলতে আইসিএফ এ যায় না কেন ভাই? ওই যে বললাম না আইসিএফ এ যায় না, কারণ কি? একটা ওয়াটার সলিউবল ড্রাগ, একটা সেল মেমব্রেন, এটা তো সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা সে কখন ক্রস করতে পারবে বলেন? সে কি সিম্পল ডিভিশনে ক্রস করতে পারবে? হ্যাঁ এক্স্যাক্টলি পারবে না, খুবই কম পারবে না। তাহলে ঢুকতে হবে, ট্রান্সপোর্টার থাকতে হবে। এখন নরমালি আমাদের সেল মেমব্রেনে কিন্তু ট্রান্সপোর্টারটা থাকে না। কোন ধরনের সেলে থাকে? ইন্টেস্টিনাল সেলগুলোতে থাকে, লিভার, কিডনি, লাংস, হ্যাঁ, এবং হচ্ছে যে আমরা যেটাকে বলি বিভিন্ন ইন্টারস্টিশিয়াল সেলে, এই সেলগুলোতে নরমালি ট্রান্সপোর্টারটা থাকে, তাও একটা কয়েকটা সংখ্যায়, মানে লিমিটেড। বাট নরমালি সেল মেমব্রেনের ট্রান্সপোর্টারের সংখ্যা নাই বা খুবই কম। ওই কারণে ওয়াটার সলিউবল ড্রাগস সেল মেমব্রেনের মানে টিস্যুর সেলের মধ্যে নরমালি ঢুকতে পারে না, এক্সেপ্ট লাংস, লিভার, কিডনি, কারণ আল্লাহ এই অর্গানগুলোকে স্পেশালি মেটাবলিজমের জন্য বানাইছে। এখন ওটা হচ্ছে আলাদা, আমি একটু পরে আসতেছি। এখন ক্লিয়ার কিনা বলেন? কেন ঢুকতে পারতেছে না? ট্রান্সপোর্টারের অভাবে ঢুকতে পারতেছে না। এবং এখানে তো কোনো কি নাই, ইন্টারসেলুলার স্পেস নাই বা প্যারাসেলুলার স্পেসও নাই, ওই ওয়েতে ঢুকতে পারবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ওকে ক্লিয়ার। এখন আসেন যে লিপিড সলিউবল ড্রাগে আসি আমরা। তাহলে লিপিড সলিউবল ড্রাগ রিজিয়নটা কতদূর? লিপিড সলিউবল ড্রাগ হচ্ছে সে খুব ইজিলি সেল মেমব্রেনটা ক্রস করতে পারবে, তারপরে সেল মেমব্রেন ক্রস করে সে ব্লাডে আসবে। ব্লাডে আসার পরে দেখেন, ব্লাডে আসার পরে আমি একটু এগুলো মুছে দিই, তাহলে আপনাদের পেজটার হ্যাপাজেট লাগতেছে না। আচ্ছা, তাহলে একটা লিপিড সলিউবল ড্রাগ, এই যে নীল যেগুলো আঁকতেছি এখন দেখেন এই জায়গায়, এগুলো হলো লিপিড সলিউবল ড্রাগ। এই লিপিড সলিউবল ড্রাগটা এখন ব্লাডে আসলো, তাহলে তার ব্লাডে আসলো একটু, এখন ব্লাড ভেসেলস থেকে সে বেরিয়ে গেল। দেখেন সে কিন্তু ডিরেক্ট এন্ডোথেলিয়াল সেলের উপর দিয়ে বেরিয়েছে, দেখেন এই যে, কারণ সে তো সেল মেমব্রেন সরাসরি ক্রস করতে পারে, লিপিড সলিউবল ড্রাগ। এখন সে কোথায় আসলো? ব্লাড ভেসেলস থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সে কোথায় যাবে? নেক্সট টার্গেট কোথায়? ইন্টারসেলুলার ফ্লুইড। এক্স্যাক্টলি সেলের মধ্যে, হ্যাঁ সেলের মধ্যে ঢুকবে সে। দেখেন এখন সেলের মধ্যে ঢুকতে পারে কিনা আমরা দেখি। এখন সে যেহেতু লিপিড সলিউবল ড্রাগ, দেখেন এলএসডি লিপিড সলিউবল ড্রাগ, সে খুব ইজিলি ঢুকে যাচ্ছে, দেখেন খুব ইজিলি ঢুকে গেল। তাহলে লিপিড সলিউবল ড্রাগের রিজিয়ন কতদূর পর্যন্ত?
প্লাজমা, ইন্টারসেলুলার ফ্লুইড পর্যন্ত, ইন্টারসেলুলার ফ্লুইড পর্যন্ত। এক্স্যাক্টলি। তাহলে লিপিড সলিউবল ড্রাগের রিজন হচ্ছে তিনটাই। তাহলে আমরা এবার দেখি তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। দেখেন লিপিড সলিউবল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি কি লিখলাম আমি, প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তাহলে সে বেশি জায়গা জুড়ে যেতে পারে। তাহলে কার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে, লিপিড সলিউবল নাকি ওয়াটার সলিউবল ড্রাগের? লিপিড সলিউবল। লিপিড সলিউবল। এখানে কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে? না ভাইয়া। নাই। এটাই হলো, আমি একদম মলিকুলার লেভেলে গিয়ে আপনাদের এক্সপ্লেইন করলাম বিষয়টা। জাস্ট একটা মানুষের মতো চিন্তা করেন, সে কতটুকু জায়গা জুড়ে যেতে পারে, সেটাই হলো তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা হলো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, আমরা গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের একটু বায়ো অ্যাভেইলেবিলিটিতে আসি। দেখেন, আচ্ছা, তাহলে আপনারা অ্যাবজর্পশন মানে যেটা বুঝলেন, যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, মনে করেন এটা ছিল জিআইটি ওয়াল, এখানে একটা ড্রাগস আসলো, এখানে ড্রাগস গুলো আসলো, সেখান থেকে তারা এই যে ব্লাড ভেসেলসে তারা অ্যাবজর্ব হবে, ব্লাড ভেসেলসে তারা অ্যাবজর্ব হবে। এই যে ব্লাড ভেসেলসে আসতেছে, ধরেন এটা হলো লিভারের পরে, ইতিমধ্যে লিভার শেষ, এটা হলো লিভার, ইতিমধ্যে লিভারটা ক্রস করলো, এটা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে এই যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকলো, এই ঘটনাটাকে আমরা কি বলতাম, অ্যাবজর্পশন নাকি? হ্যাঁ, ইয়েস, অ্যাবজর্পশন বলতাম। এখন অ্যাবজর্পশনের সাথে সাথে একই সাথে আরেকটা ওয়ার্ড আসবে, সেটা হলো বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটি, যাই হোক। আচ্ছা, বায়ো অ্যাভেইলেবিলিটি হলো যে একটা ড্রাগের কতটুকু ব্লাডে আসলো, একটা ড্রাগের কতটুকু ব্লাডে আসবে, সেটাই হলো বায়ো অ্যাভেইলেবিলিটি। যেমন মনে করেন, আপনাদের নোট করা দরকার না, আমি আজকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। মনে করেন 100 মিলিগ্রাম, একটা লোক 100 মিলিগ্রাম একটা ড্রাগ খেলো, এবং তার ব্লাডে সিস্টেমিক সার্কুলেশনে আসলো মাত্র 70 মিলিগ্রাম। তাহলে কত মিলিগ্রাম ব্লাডে আসার আগেই নষ্ট হয়ে গেল? 30 মিলিগ্রাম। আর কত মিলিগ্রাম আনচেঞ্জড, অক্ষত অবস্থায় ব্লাডে আসলো? 70 মিলিগ্রাম। 70 মিলিগ্রাম। তাহলে এখন যদি আমরা বায়ো অ্যাভেইলেবিলিটিটা হিসাব করি, তাহলে দেখেন 70 মিলিগ্রাম আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে ঢুকলো, এবং হচ্ছে এই আমরা ড্রাগসটা সেই নিছিল 100 মিলিগ্রাম, তাহলে দিয়েছিলাম 100 মিলিগ্রাম ইনটু, এটা পার্সেন্টেজে প্রকাশ করতে হয় বায়ো অ্যাভেইলেবিলিটিটা, ইনটু 100%। তাহলে 100 কাটা, তাহলে এই ড্রাগটার বায়ো অ্যাভেইলেবিলিটি কত? 70 মিলিগ্রাম। 70%। ইয়েস, পার্সেন্ট। বাস, যদি 50 মিলিগ্রাম আসতো এখানে, তাহলে 50%। এক একটা ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি ফিক্সড, এক এক রকম। ঠিক আছে। আপনারা ক্যাটজান 14 এডিশন মেইন কপি 10 নম্বর পৃষ্ঠাতে দেখবেন, ওইখানে একটা চার্ট আছে, এরকম অনেক কিছু জানতে পারবেন। এটা পুরো মুখস্থ করা দরকার নেই, বাট চার্টটা 2-3 বার একটু চোখ বুলাবেন, অনেক কিছু জানতে পারবেন এই চার্টটা থেকে। ড্রাগসের কোনটার কত কি রেট, এগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তাহলে এই ছিল বায়ো অ্যাভেইলেবিলিটি। এখন আমি আপনাদের একটা কথা বলি, দেখেন বায়ো অ্যাভেইলেবিলিটির সাথে দুইটা ওয়ার্ড জড়িত। বায়ো অ্যাভেইলেবিলিটি দুইটা বিষয় নিয়ে গঠিত, একটা হলো এক্সটেন্ট, কতটুকু ড্রাগ আসলো সিস্টেমিক সার্কুলেশনে। এই যে একটু আগে বললাম 100 মিলিগ্রাম খাইছে, 70 মিলিগ্রাম ঢুকছে, এই এক্সটেন্ট মানে হলো যে 70 মিলিগ্রাম কি পরিমাণ ড্রাগ আসলো। আর আরেকটা হলো রেট অফ বায়ো অ্যাভেইলেবিলিটি অথবা রেট অফ অ্যাবজর্পশন, দুইটাই বলতে পারেন। রেট মানে হচ্ছে এই 70 মিলিগ্রাম যে ব্লাডে আসলো, সে কত স্পিডে আসলো, সে কি 2 ঘন্টা সময় লাগায় আসছে, নাকি সে 1 আওয়ার সময় লাগায় আসছে, নাকি সে 0.5 আওয়ার সময় লাগায় আসছে, নাকি সে উইদিন 5 মিনিটসের মধ্যে সে ব্লাডে চলে আসছে। তাহলে যে টাইমটা নিয়ে সে ব্লাডে ঢুকে, সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে, সেটা হলো রেট অফ অ্যাবজর্পশন বা বায়ো অ্যাভেইলেবিলিটি। এবং কতটুকু পরিমাণে ঢুকলো,
কতটুকু পরিমাণে ঢুকলো সেটা হলো এক্সটেন্ট অফ বায়োঅ্যাভেলেবিলিটি। কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে? ভাইয়া এটা একবার বলে। আরেকবার বলবো। আচ্ছা দেখেন, মানে হচ্ছে একটা বায়োঅ্যাভেলেবিলিটির মধ্যে আমরা দুইটা টার্ম নিয়ে আমাদের বুঝতে হবে। মানে হচ্ছে এটা ছিল জিআইটি ওয়াল আর এটা ছিল ব্লাড ভেসেলস। এখন সে এখানে 100 মিলিগ্রাম ড্রাগ খেলো। এই 100 মিলিগ্রাম ড্রাগ থেকে আসার সময় লিভারে কিছু নষ্ট করে ফেললো, ফলে আমার এটা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা। এই ইনফেরিয়র ভেনা ক্যাভাতে আমার ড্রাগস আসলো 70 মিলিগ্রাম। তাহলে এই যে 70 মিলিগ্রাম বললাম, অ্যামাউন্টটাই হলো এক্সটেন্ট পরিমাণ। বুঝে গেল এখন? বলেন। ভাইয়া ওকে। আর এই 70 মিলিগ্রাম যে এই যে এখান থেকে আসতে সময় লাগছে 1 আওয়ার সময় নিয়ে সেই 70 মিলিগ্রাম ব্লাডে ঢুকলো। এই টাইমটাই হলো রেট। ঠিক আছে, বাস এটা হলো বায়োঅ্যাভেলেবিলিটি। আচ্ছা, এখন আমি আপনাদের একটা গ্রাফ দেখাই। গ্রাফটা হলো কি, কেন লাগবে দেখেন, মনে করেন আবারও একই চিত্র বারবার আঁকি। এটা হলো জিআইটি এবং এটা হলো ব্লাড ভেসেলস, ঠিক আছে? এবং এখানে এই ড্রাগস, ওকে। আচ্ছা, এখানে মনে করেন এগুলো ড্রাগস, এখানে কত মিলিগ্রাম আছে ড্রাগস? মনে করেন 100 মিলিগ্রাম ড্রাগস আছে। এবং এখন দেখেন এই ড্রাগসটা আসতেছে ব্লাডে, এখন এই 5 মিনিট পরে ব্লাডটা আসলো 5 মিলিগ্রাম, 5 মিনিট সময় পরে 5 মিলিগ্রাম আসলো। তাহলে এই যে এই জায়গাটাতে আমি প্লাজমা কনসেন্ট্রেশন আঁকি, এটা একটু মনোযোগ দিতে হবে, একটু না হলে একটু কমপ্লেক্স লাগে। এখানে হলো প্লাজমা কনসেন্ট্রেশন, আচ্ছা, তাহলে এই ড্রাগটা এখন 5 মিলিগ্রাম, তাহলে মনে করেন কনসেন্ট্রেশনটা এখন এখানে একটু উঠতেছে। আরো 5 মিনিট পরে আরো 5 মিলিগ্রাম ড্রাগ এখানে আসলো, ব্লাডে ঢুকলো, তাহলে কনসেন্ট্রেশনটা আরো বাড়লো। আরো কিছু সময়, তার মানে ড্রাগটা এইভাবে আসতেই আছে। ফলে দেখেন প্লাজমা কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে বাড়বে নাকি কমবে? বাড়বে, এক্স্যাক্টলি। এখন আস্তে আস্তে একটা সময় যখন এই সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব ড্রাগে ব্লাডে ঢুকে গেল, সেই সময় যে প্লাজমা কনসেন্ট্রেশন থাকবে সেটাই হবে কি ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন। বুঝলেন কিনা? এতটুকু। এরপরে কি হবে? ড্রাগটা তো এখন ব্লাডে, তাহলে এখন কি হবে ড্রাগটার? এবার সে ব্লাড ভেসেলস থেকে কোথায় চলে যাবে? সেলে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইয়েস, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড, হ্যাঁ এখানে যাবে। তাহলে যখন এখানে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে ব্লাড ভেসেলস এর মধ্যে তার কনসেন্ট্রেশনটা আবার কি বাড়বে নাকি কমবে? কমে যাবে। এই যে দেখেন এবার কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে, এটা কেন কমতেছে? একটা হচ্ছে টিস্যুতে চলে যাচ্ছে, আরেকটা ঘটনা হচ্ছে একই সাথে, কে বলতে পারবেন? কিছু টিস্যুতে যাচ্ছে আর কিছু কি হচ্ছে বলেন তো? এলিমিনেশন হচ্ছে। ওরা কিডনি দিয়ে এবং লাংস বা লিভার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে এলিমিনেশন। লিভার, কিডনি, মেইন অর্গান হচ্ছে এইটা, এডজাঙ্কে এই দুটো মেইন অর্গানের কথা বলা আছে মেটাবলিজমের জন্য। তাহলে ওভারঅল এটা কমে যাচ্ছে। তাহলে দেখেন একটা ড্রাগস, এই যে এটা একটা গ্রাফ পেলাম, এই গ্রাফটাকে যদি আমরা এটার এরিয়াটা ডিফাইন করি ক্যালকুলাসে ভাবে, দরকার না যা বোঝার জন্য, তাহলে এখানে আমরা মোট কত মিলিগ্রাম ড্রাগ পাবো? 70 মিলিগ্রাম। আর কতটুকু টাইম লাগছে দেখেন, এই যে এখানে আমরা টাইম এক্সিস মনে করেন 5 আওয়ার, তাহলে এই 5 আওয়ার হলো রেট অফ অ্যাবজর্পশন, আর এই 70 মিলিগ্রাম হলো এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। তাহলে এখন একটু খেয়াল করেন, এই গ্রাফটা এখন এইভাবে উঠে এখানে আসছে 5 আওয়ার টাইম লাগছে। আরেকটা ড্রাগ মনে করেন একই রকম উঠছে, বাট সে এখানে নেমে গেল, তাহলে এবং সে অল্প সময়ের মধ্যে উঠে গেল, তাহলে এই ড্রাগটার জন্য কি টাইম বেশি লাগছে নাকি কম লাগছে? কম লাগছে। তাহলে তার রেটটা কম, কিন্তু এক্সটেন্টটা কি হবে? মানে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা সমান। দেখেন ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা সমান, আর এক্সটেন্টটা কিন্তু একটু কম। কারণ কি দেখেন, বেশি না, কারণ দেখেন নীল গ্রাফটার এরিয়া হলো এতটুকু, আর লাল গ্রাফটা হলো আরো এক্সট্রা এতটুকু জায়গা আছে, এই যে। তাহলে এক্সটেন্ট বেশি, বাট রেটটা একটু কি কম। ওকে, এখানে কোনো কনফিউশন আছে?
আচ্ছা, তাহলে এখন আসেন যে বায়ো ইকুইভ্যালেন্স একটা ওয়ার্ড, বায়ো ইকুইভ্যালেন্স। বায়ো ইকুইভ্যালেন্সটা বুঝতে হবে, একটু খেয়াল করেন। মনে করেন আপনি বাজার থেকে দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনলেন, একটা হলো জেলড্রিন। হ্যাঁ, আপনারা একটু মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। হ্যাঁ, একটা হলো জেলড্রিন, আরেকটা হলো যে আর মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, মাইক্রোফোনটা মিউট করেন। যাই হোক, তাহলে সেক্লো। এখন এই সেক্লোটা হলো 20 মিলিগ্রাম। গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কি থাকে, কম্পোনেন্ট কি বলেন তো? ওসমোপ্রাজল। ইয়াস, ওমেপ্রাজল বা ইসোমেপ্রাজল, যাই হোক, মানে হলো ওমেপ্রাজল। ধরেন এই দুটোর মধ্যে হচ্ছে ওমেপ্রাজল থাকে, ওমেপ্রাজল। তাহলে এটার মধ্যে সেক্লোর মধ্যে হচ্ছে 20 মিলিগ্রাম ওমেপ্রাজল, এটা হলো স্কয়ার কোম্পানির, এবং জেলড্রিন এটা হলো এসিআই কোম্পানির, এবং এটার মধ্যেও আছে 20 মিলিগ্রাম। মাইক্রোফোনটা কার একটু মিউট করেন। এটা হলো যে ওমেপ্রাজল। তাহলে দেখেন দুইজনেরই হচ্ছে 20 মিলিগ্রাম ওমেপ্রাজল। এখন এই জেলড্রিনটা খেলে দেখেন, তাহলে জেলড্রিন 20 মিলিগ্রাম খাওয়ার পরে দেখা গেল যে আপনার ব্লাড ভেসেলসে ড্রাগস ঢুকলো 10 মিলিগ্রাম। এটা ছিল জিআইটি ট্র্যাক। এখানে 20 মিলিগ্রাম ওমেপ্রাজল আপনি নিছিলেন ওই যে জেলড্রিন খাওয়ার ফলে, কিন্তু আপনার সিস্টেমিক সার্কুলেশনে কত মিলিগ্রাম আসছে ড্রাগ? 10 মিলিগ্রাম। ইয়েস। একই মানুষটা দেখলো যে এই ওষুধটাতে কাজ করতেছে না, সাপোজ সে এরপরে সেক্লো খেলো। দেখেন সেক্লো সে কত মিলিগ্রাম খেলো? 20 মিলিগ্রাম। কিন্তু দেখেন দেখা গেল যে সেক্লো খাওয়ার পরে তার ব্লাডে আসতেছে 15 মিলিগ্রাম, আর জেলড্রিনও 20 মিলিগ্রাম খাইছিল একই অ্যামাউন্ট, বাট তার ব্লাডে আসছে 10 মিলিগ্রাম। তাহলে দেখেন দুটা ড্রাগেই 20 মিলিগ্রাম ওমেপ্রাজল ছিল, কিন্তু কোম্পানির ডিফারেন্সের কারণে তার বায়ো অ্যাভেলেবিলিটি একটা তো হচ্ছে 15 মিলিগ্রাম, আর আরেকটা তো হলো কত? 10 মিলিগ্রাম। তাহলে কি দুই কোম্পানির ওষুধের এক্সটেন্ট কি সমান নাকি ভিন্ন? ভিন্ন। এটাকে আমরা বলবো বায়ো ইন ইকুইভ্যালেন্ট, ইন নট ইকুয়াল। ওকে, বায়ো ইন ইকুইভ্যালেন্ট। আর যদি দেখা যেত যে জেলড্রিন খাওয়ার পরেও তার 15 মিলিগ্রাম আসছে, সেক্লো খাওয়ার পরেও তার 15 মিলিগ্রাম ড্রাগ আসছে, তাহলে দুইজনের ক্ষেত্রে এক্সটেন্ট এখানে কি সমান না? সমান। তাহলে তখন আমরা কি বলতাম যে জেলড্রিন এবং সেক্লো এই ড্রাগ দুটা বায়ো ইকুইভ্যালেন্ট। ইয়েস, বায়ো ইকুইভ্যালেন্ট। এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা ঠিক আছে, বাস এখানে আর কিছু দরকার নেই। লাস্টের কথা আবার বলুন। লাস্টের কথাটা হলো, যদি দুইটা ভিন্ন কোম্পানির একই পরিমাণ ওষুধ খাওয়ার পরেও মানে অ্যাভেলেবিলিটি, বায়ো অ্যাভেলেবিলিটি যদি একই থাকে, যেমন জেলড্রিন খাইছে আর কেউ 15 মিলিগ্রাম আসছে, সেক্লো খাওয়ার পরও 15 মিলিগ্রাম এই ওমেপ্রাজল ব্লাডে আসছে, তাহলে দুটোই হলো বায়ো ইকুইভ্যালেন্ট। আর যদি দেখা যায় যে জেলড্রিন খাওয়ার পরে 10 মিলিগ্রাম আসছে, সেক্লো খাওয়ার পরে 15 মিলিগ্রাম আসছে, সমান সমান ড্রাগ অ্যাবজর্ব হয় নাই, তাহলে তখন বলতাম জেলড্রিন এবং সেক্লো হলো বায়ো ইনইকুইভ্যালেন্ট। এখন ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসেন আমি ভলিউম অফ ডিস্ট্রিবিউশনে আসি ইনশাআল্লাহ। একটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অলরেডি একবার বলে ফেলছি না, এখন একটা অ্যানিমেশন দেখাবো আপনাদেরকে। দেখেন এই অ্যানিমেশনটা দেখার পরে ইনশাআল্লাহ কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা রাখি ইনশাআল্লাহ। কোনো পয়েন্ট না বুঝলে আমাকে বলবেন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দেখেন, এটা হলো ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস এর পাশে যে অঞ্চলটা সেটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে সেল। আচ্ছা, আমাদের প্লাজমা কয় লিটার? প্লাজমা 5 লিটার হচ্ছে ব্লাড, ওর মধ্যে তো আরবিসির ভলিউম আছে। অনলি প্লাজমা হচ্ছে কত? 3 লিটার। 3 লিটার, এটা হচ্ছে ডাইরেক্ট গাইডলাইনের রেফারেন্স। 3 লিটার প্লাজমা, 11 লিটার হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সব মিলে এটা হচ্ছে একটা 70 কেজি মানুষের জন্য। ওয়েট বাড়লে এই ফ্লুইডের পরিমাণ চেঞ্জ হয়, ওয়েট বাড়লে বাড়বে, ওয়েট কমলে কমবে।
যাই হোক, এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড হলো 28 লিটার। তাহলে সবচেয়ে বেশি ফ্লুইড কোথার মধ্যে আছে? সেলের মধ্যে আছে, ঠিক আছে? ইয়াস, ইন্ট্রাসেলুলার। এখন দেখেন এই যেহেতু ব্লাড ভেসেলস এর লাইনিং এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এন্ডোথেলিয়াল সেল। এখন এই দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে গ্যাপ, এটাকে বলে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। আচ্ছা, এখন এই ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপের ডায়ামিটার কত জানেন? মানে এই দুইটা সেলের মাঝখানে যে জায়গা, এই জায়গাটার পরিমাণ হচ্ছে 40 অ্যাংস্ট্রম। 40 অ্যাংস্ট্রম। এখন এই 40 অ্যাংস্ট্রম জায়গা দিয়ে দেখা গেছে যে প্রায় মানে 20,000 to 30,000 মলিকিউলার ওয়েটের ড্রাগ পর্যন্ত চলে যেতে পারে। দেখেন, মানে এই জায়গাটা দিয়ে 20,000 থেকে 30,000 মলিকুলার ওয়েট পর্যন্ত ড্রাগও চলে যেতে পারে। এখন আমরা যত ড্রাগ খাই তার ম্যাক্সিমামই কিন্তু 30,000 এর চেয়ে কম। তাহলে অলমোস্ট এভরি ড্রাগ, সেটা ওয়াটার সলিউবল হলো, কি করতে পারবে? ব্লাড ভেসেলস থেকে বের হতে পারবে কি পারবে না? পারবে, পারবে। কারণ হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপটা অনেক বেশি। কিন্তু এই ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপটা কোন কোন জায়গায় নাই? ফার্স্ট ক্লাসে বলছিলাম, কোথায় কোথায় নাই বলেন তো? ব্লাড ব্রেন ব্যারিয়ার, এক্স্যাক্টলি, ব্লাড টেস্টিকুলার ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার, যাই হোক প্লাসেন্টাল ব্যারিয়ার নাই। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখন আমরা যেটা আঁকলাম এটা হলো ইন্টেস্টিনাল লুমেন। এই ইন্টেস্টিনাল লুমেনে যে সেলগুলো সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল। এখন দেখেন তো এই সেলগুলোর মধ্যে কি ইন্টারসেলুলার স্পেস আছে। দেখেন এই ইন্টারসেলুলার স্পেসটা কত কত অ্যাংস্ট্রম বলতে পারবেন কেউ? আচ্ছা, যাই হোক, দেখেন মনে করেন একটা লোক ড্রাগ খেলো ওরাল রুটে, ড্রাগটা ইন্টেস্টাইনে আসলো। দেখেন আসার পরে কি হবে? ভেঙে যাবে, ডিসইন্টিগ্রেশন। তারপরে আরো ছোট হবে, ডিসোলিউশন। তারপরে ডিসোলিউশন। এখন এই যে দুটা সেলের যে গ্যাপ, সেটা হলো 4 অ্যাংস্ট্রম। 4 অ্যাংস্ট্রম। এবং এই 4 অ্যাংস্ট্রম জায়গা দিয়ে দেখেন ইন্টার এন্ডোথেলিয়ালের চাইতে এই জায়গাটা অনেক ছোট। ফলে এই জায়গাটুকু দিয়ে ম্যাক্সিমাম 1000 মলিকুলার ওয়েট পর্যন্ত ড্রাগ ঢুকতে পারে। তাহলে যেই ড্রাগ গুলো 1000 এর উপরে, ওগুলো যদি আপনি ওরাল রুটে খান, ওরা কি ইন্টেস্টাইন থেকে ব্লাডে যেতে পারবে কি পারবে না? বলেন। পারবে না, যাবে না। সবাই একমত? পারবে না? না, যাবে বিভিন্ন অন্য পথে। কোন কোন পথে যাবে বলেন তো? ইয়েস, আপনি ইন্টেলিজেন্ট, দেখি বলেন কোন কোন পথে যাবে? ফিল্ট্রেশনের মাধ্যমে যাবে, ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে। হ্যাঁ, এই যে আপনার কথাটা রাইট, আপনি বাট একটা আনসার আপনার হয়নি। ফিল্ট্রেশনটা হবে না, সরি। ভেরি গুড, ফিল্ট্রেশনটা হবে না, কারণ এটা তো 4 অ্যাংস্ট্রম। ট্রান্সপোর্টার, ভেরি গুড, ট্রান্সপোর্টারের মাধ্যমে। যদি এই সেলের মধ্যে ট্রান্সপোর্টার থাকে, অবশ্যই আছে ট্রান্সপোর্টার, না হলে তো আমরা তো ম্যাক্সিমাম ড্রাগই ওরাল রুটে খাই, কোনো ড্রাগে তো তাহলে যেতে পারতো না। এই ট্রান্সপোর্টার দিয়ে চলে যেতে পারবে। বাট আবারও আমি আগেও বলছিলাম যে ট্রান্সপোর্টার দিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কম একটু। ফলে যে এই কারণে সব ওয়াটার সলিউবলের বায়ো অ্যাভেলেবিলিটি লিপিড সলিউবলের চাইতে কম। যাই হোক, আমরা ফিরে আসি। মনে করেন তাহলে এই যে এখানে যে ড্রাগটা দেখতে পারতেছেন, ব্লু কালার দিলাম, সেটা হলো একটা লিপিড সলিউবল ড্রাগ। তাহলে সে ইন্টেস্টিনাল লুমেন থেকে দেখেন ডিরেক্ট সেল মেমব্রেন ক্রস করে চলে আসলো ব্লাডে। এই যে ব্লাডে চলে আসলো, তারপরে ব্লাড থেকে সেল মেমব্রেন ক্রস করে এখন কোথায় আসলো? দেখেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসলো। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সে কোথায় ঢুকবে? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। দেখেন ঢুকে গেল। তাহলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আপনারা এখন ভিজুয়ালাইজ করলেন, এই জায়গা। তাহলে একটা লিপিড সলিউবলের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে প্লাজমা প্লাস ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্লাস ইন্ট্রাসেলুলার। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন। তাহলে একটা একই লিপিড সলিউবল ড্রাগ আরেকটা, সে ব্লাডে ঢুকলো। এখন ব্লাডে আমাদের কি আছে? প্রোটিন আছে না? প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, মেইনলি এই দুইটা। এখন ব্লাডে আসার পরে কিছু ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে। দেখেন এই যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে ফেললো। তাহলে যে ড্রাগ গুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, ওগুলা কোথাও যাইতে পারে না। ওদের নাকি এক্সক্রিশন হবে না, টিস্যুতেও ঢুকতে পারবে না। ওরা জাস্ট একটা মানে আবদ্ধ হয়ে আটকা পড়ে গেছে এরকম। ফলে রেস্ট অফ দি ড্রাগ ওরা ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গেল, সেখান থেকে যেহেতু লিপিড সলিউবল বললাম, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে ঢুকবে। তাহলে এখন বলেন তো, একই লিপিড সলিউবল ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করার কারণে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি বাড়ছে নাকি কমছে? কমছে। হ্যাঁ, তাহলে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড যত বেশি হবে,
ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তত বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে, এক্স্যাক্টলি কম হবে। কম হবে। আচ্ছা, তাহলে দেখেন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কমে যাচ্ছে। কয় মিনিট হয়েছে কেউ একটু বলতে পারবেন? দেখেন তো একটু। হ্যালো, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর 10 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা একটা ওয়াটার সলিবল, এখন আপনারা লিপিড সলিবল ড্রাগ দেখলেন, এখন একটা ওয়াটার সলিবল ড্রাগে আসে। এই ইন্টেস্টিনাল লুমেনে ঢুকলো, ডিসইন্টিগ্রেশন এবং ডিসোলিউশন হলো, তারপরে আচ্ছা তারপর হলো এখন ওরা এখান থেকে আলটিমেটলি ইন্টেস্টাইন থেকে ওরা দেখেন ঢুকলো, কোন পথে ঢুকছে দেখেন তো? ওয়াটার সলিবল হওয়ার কারণে ইন্টার এপিথেলিয়াল মানে ফিল্ট্রেশন ওয়েতে ইন্ট্রাসেলুলার ইয়েস ঢুকলো, ঢুকে ব্লাড ভেসেলস আসলো। এখন ব্লাড ভেসেলস থেকে ওরা বের হবে কোন পথে? এই যে ফিল্ট্রেশন ওয়েতে বের হবে। যাই হোক, এখন এই ওয়াটার সলিবল ড্রাগ যেটুকু ব্লাডে আসলো তার কিছু পরিমাণ কার সাথে বাইন্ড করবে? প্লাজমা প্রোটিন। দেখেন এই যে প্লাজমা প্রোটিন, এবং যেগুলো বাইন্ড করে নাই ওরা কোথায় চলে যাবে? দেখেন এখানে আমি ম্যাক্সিমাম দেখাইছি কি ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস দিয়ে, আর কিছু হচ্ছে ট্রান্সপোর্টারের মাধ্যমে গেল। যাই হোক, ওরা আসলে কোথায়? ইন্টারস্টিশিয়ালে। এখন ওরা কি সেলের ভিতরে ঢুকতে পারবে? ট্রান্সপোর্টার না থাকলে পারবে না। ট্রান্সপোর্টার থাকলে পারবে, ট্রান্সপোর্টার থাকলে পারবে। বাট আমি কি বলছি, নরমালি লিভার, কিডনি, লাংস, জিআইটি ওয়াল ছাড়া ট্রান্সপোর্টার অন্যান্য সেলে খুবই কম থাকে, তাহলে ধরে নেন পারতেছে না। তাহলে ওয়াটার সলিবলের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন পারবে না। হ্যাঁ, প্লাজমা এবং হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে দেখেন প্লাজমা প্লাস ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, বুঝা গেল? আচ্ছা, এখন প্লাজমা প্রোটিন বাইন্ডিং যেটা আমরা বললাম, আমাদের প্লাজমা প্রোটিন মোট 3টা মেইন প্লাজমা প্রোটিন ড্রাগের সাথে রিলেটেড: অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং হচ্ছে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। অ্যালবুমিনের সাথে বাইন্ড করে অ্যাসিডিক ড্রাগ এবং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে বেসিক ড্রাগ, আর গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে থাইরয়েড এবং কর্টিকোস্টেরয়েড। ভাই ওয়াটার সলিবল ড্রাগগুলো কার্বনের সাথে বাইন্ড করে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে লিপিড সলিবল ড্রাগ হোক, ওয়াটার সলিবল ড্রাগ হোক, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করাটা হচ্ছে আলাদা একটা ওর বৈশিষ্ট্য। প্লাজমা প্রোটিনের সাথে কমটাকে বাইন্ড করে, হয় কম করে না হলে বেশি করে, সেটা একটু আগে আমি দেখাইছি। বুঝা গেল বিষয়টা? এটাই 10 নম্বর পেজ আপনারা পাবেন, প্লাজমা প্রোটিনের সাথে কত পার্সেন্ট বাইন্ড করে। ক্যাডজাম প্রোটিন এডিশন 10 নম্বর পেজ। আরেকটা বিষয় আমি একটু বলি, আজকে শেষ করে দিচ্ছি এটা বলে, সেটা হলো যে টিস্যু প্রোটিন বাইন্ডিং। কিছু ড্রাগস এর হচ্ছে স্পেশাল টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকে। যেমন হচ্ছে মনে করেন কেউ ডিগক্সিন খেলো, ঠিক আছে, এটা হলো ইন্টেস্টিনাল ওয়াল, এখানে কেউ ডিগক্সিন ড্রাগটা খেলো। হ্যাঁ, ডিগক্সিনটা আমরা, এটা হচ্ছে একটা ইনোট্রপিক ড্রাগ, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, খেলো, এবং এখানে হলো ব্লাড ভেসেলস। তাহলে এখন এই ডিগক্সিন ড্রাগটা ইন্টেস্টিনাল ওয়াল থেকে নিয়ম অনুযায়ী সে অ্যাবজর্ব হয়ে আসলো ইনফেরিয়র ভেনা ক্যাভাতে, অ্যাবজর্পশন হলো। আচ্ছা, এখন অ্যাবজর্পশন হওয়ার পরে এই ড্রাগসটা, ডিগক্সিন কি ওয়াটার সলিবল ড্রাগ না লিপিড সলিবল ড্রাগ? কেউ বলতে পারবেন? ওয়াটার সলিবল। ইয়েস, ওয়াটার সলিবল ড্রাগ। তাহলে নিয়ম অনুযায়ী ডিগক্সিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে। কিন্তু আপনারা শুনে হবেন যে ডিগক্সিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক লিপিড সলিবল ড্রাগের চাইতে বেশি, 500 লিটার আর 70 কেজি। তাহলে কিভাবে সম্ভব সে ওয়াটার সলিবল হওয়া সত্ত্বেও এত বেশি ভলিউম ডিস্ট্রিবিউশন হওয়া? বলতে পারবেন কেউ? কেন সে ওয়াটার সলিবল হওয়া সত্ত্বেও 500 লিটার? এটার কারণ হলো যে এই ডিগক্সিন ড্রাগ আমাদের বডিতে তার দুটা মানে স্পেশাল জায়গা আছে, এবং ওই জায়গাগুলো এত বেশি যে সেখানে ও প্রায় 500 লিটার পর্যন্ত জমা থাকতে পারে। যেমন স্কেলিটাল মাসেল, আমাদের স্কেলিটাল মাসেল বডিতে বুঝেন নাই, মানে হলো যে ডিগক্সিন একটা ওয়াটার সলিবল ড্রাগ, এবং এই ওয়াটার সলিবল ড্রাগটা তাহলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম হওয়ার কথা, কিন্তু তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে যে 500 লিটার। তাহলে সে ওয়াটার সলিবল হওয়া সত্ত্বেও কিভাবে তার 500 লিটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হতে পারে? সেটা হলো যে সে বডিতে দুইটা স্পেশাল জায়গায় অনেক বেশি পরিমাণে ঢুকে যেতে পারে ওয়াটার সলিবল হওয়া সত্ত্বেও। মানে হচ্ছে এই জায়গাগুলোতে তার জন্য ট্রান্সপোর্টার আছে। একটু আগে যে বেসিকটা বললাম, ট্রান্সপোর্টার কোন কোন জায়গা? একটা হলো যে স্কেলেটাল মাসেলে সে ঢুকে যায়। এই যে ধরেন ডিগক্সিন ড্রাগ, এখন স্কেলেটাল মাসেলের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট প্রোটিন কি কি? অ্যাক্টিন
মায়োসিন, ইয়েস অ্যাক্টিন মায়োসিন। হ্যাঁ, এই ডিগক্সিনটা মাসেলের ট্রান্সপোর্টার দিয়ে ঢুইকা সে এই অ্যাক্টিন মায়োসিনের সাথে বাইন্ড করে থাকে, অ্যাক্টিন মায়োসিনের সাথে বাইন্ড করে থাকে। ফলে দেখেন সে যদিও অন্য সেলে ঢুকতে না পারে, সে ঠিকই স্কেলেটাল মাসেলে ঢুকে যেতে পারতেছে। এখন স্কেলেটাল মাসেলের মাস তো আমাদের বডির অনেক বড় একটা জায়গা জুড়ে, স্কেলেটাল মাসেল অনেক, ফলে ওই কারণে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক বেশি। একই সাথে সে আমাদের হার্টের যে মাসেল, হার্টের কার্ডিয়াক মাসেলও সে ঢুকে ওই কার্ডিয়াক মাসেলের অ্যাক্টিন মায়োসিনের সাথে বাইন্ড করে থাকে। এটাকে আমরা বলি টিস্যু স্টোরেজ, ঠিক আছে। একইভাবে টেট্রাসাইক্লিনও কি করে, টেট্রাসাইক্লিন একটা ওয়াটার সলিউবল ড্রাগ, কিন্তু তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 105 লিটার প্লাস 70 কেজি। এই দুটো উদাহরণ কেন দিলাম, এই দুটো উদাহরণ মানে সার্ভার বেশি জানতে চান ভাইবাতে। তাহলে 105 লিটার কেন সম্ভব, কারণ টেট্রাসাইক্লিন ওয়াটার সলিউবল হওয়া সত্ত্বেও সে আমাদের বডিতে যাওয়ার পরে, ব্লাডে যাওয়ার পরে সে বোনসে ঢুকা, বোনসের যে ক্যালসিয়াম থাকে মিনারেলস, ওই ক্যালসিয়ামের সাথে, একটু আগে বললাম না আমি জিআইটি তে যে টেট্রাসাইক্লিন অলওয়েজ ক্যালসিয়ামের সাথে বাইন্ড করার একটা টেন্ডেন্সি দেখায়, এই ক্যালসিয়ামের সাথে সে বাইন্ড করে জমা থাকে এখানে। এবং হচ্ছে টিথও জমা থাকে, ঠিক আছে। এই কারণে ওয়াটার সলিউবল ড্রাগেরও ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হতে পারে। কখন, কোন সময়? হ্যালো, হ্যাঁ, যদি তাদের টিস্যু স্টোরেজ, হ্যাঁ টিস্যু স্টোরেজ যদি থাকে, তাহলে এই হলো ব্যাপারটা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।